বিগত দিনের দুর্নীতি, ব্যাংক খেলাপি ও অর্থ পাচারের কারণে অর্থনীতি ও ব্যবসায়িক পরিবেশ সংকটে রয়েছে। ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল, টেকসই রূপান্তরের পথে নিতে নতুন সরকারকে বেশ কিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। বর্তমান সরকারের সামনে দাঁড়িয়ে দেশের ইতিহাসের অন্যতম কঠিন অর্থনৈতিক বাস্তবতা, এমনটাই মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত এক দেশ হিসেবে যাত্রা শুরু করে বাংলাদেশ। ধ্বংস হয়ে যায় সড়ক, রেল, সেতু, ব্যাংকিং ব্যবস্থা, সবকিছু। দেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসে -5.5%। প্রায় 80% মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে আসে। এই ভয়াবহ বাস্তবতার মধ্যেই 1973 সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। রাষ্ট্র পরিচালনায় সমাজতান্ত্রিক অর্থনৈতিক মডেল অনুসরণ এবং শত শত শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়। কিন্তু দুর্বল প্রশাসন, অদক্ষতা ও দুর্নীতির কারণে অর্থনীতি কাঙ্ক্ষিত স্থিতিশীলতা পায়নি। বাজারে অতিরিক্ত টাকা ছাপানোর ফলে দ্রুত বাড়তে থাকে মূল্যস্ফীতি। আর সেই অর্থনৈতিক চাপের ফলেই আসে 1974 সালের দুর্ভিক্ষ। 1977 সালে জিয়াউর রহমানের নেতৃত্বে শুরু হয় নতুন অর্থনৈতিক ধারা। বেসরকারীকরণের মাধ্যমে অর্থনীতিকে ধীরে ধীরে মুক্ত বাজারের দিকে নেওয়া হয়। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের ভিত্তি তৈরি হতে শুরু করে। তবে বাড়তে থাকে বৈদেশিক ঋণের চাপ। 1982 সালে হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে উপজেলা ব্যবস্থা চালু হয়। স্থানীয় প্রশাসনে কিছু বিকেন্দ্রীকরণ এলেও দুর্নীতি ও গোষ্ঠীতান্ত্রিক প্রভাব আরও গভীর হয়। 90-এর দশক ও 2000 সালের শুরুর দিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ধীরে ধীরে বাড়তে থাকে। 1991 সালের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়। ক্ষমতায় পালাক্রমে আসে বিএনপি ও আওয়ামী লীগ। 90-এর দশক এবং 2000 সালের শুরুর দিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ধীরে ধীরে বাড়তে থাকে। বিনিয়োগ ও জাতীয় সঞ্চয়ও বৃদ্ধি পায়। কিন্তু একই সাথে বেড়ে যায় দুর্নীতি, রাজনৈতিক অস্থিরতা ও আর্থিক অনিয়ম। 2008 সালের নির্বাচনের মাধ্যমে শুরু হয় শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের শাসন। এই সময় বাংলাদেশের রপ্তানি আয় $50 বিলিয়ন ছাড়িয়ে যায়। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক হিসেবে উঠে আসে। মেগা প্রকল্প, মেট্রো রেল, সেতু, এক্সপ্রেসওয়ে সব মিলিয়ে উন্নয়নের দৃশ্যমান চিত্র তৈরি হয়। অতিরিক্ত টাকা ছাপানো হয়, ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু বাস্তবতা ছিল আরও জটিল। একদিকে জিডিপি প্রবৃদ্ধি বাড়ছিল, অন্যদিকে বাড়ছিল ঋণ, ব্যাংক খেলাপি ও অর্থ পাচার। দেশের মাথাপিছু ঋণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অর্থনৈতিক দুর্বলতা আড়াল করতে অতিরিক্ত টাকা ছাপানো হয়, যার ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 2020 সালে যেখানে ডলারের দাম ছিল 85 টাকা, কয়েক বছরের মধ্যেই তা 120 টাকার বেশি হয়ে যায়। এর ফলে আমদানি ব্যয় বেড়ে যায় এবং ব্যবসায়িক পরিবেশে বড় ধাক্কা লাগে। অন্যদিকে ব্যাংক খাতের দুর্নীতি দেশের অর্থনীতিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। অনেক ব্যাংক কার্যত দেউলিয়া হয়ে পড়ে। একই সাথে দেশ থেকে পাচার হয় বিপুল পরিমাণ অর্থ। বিভিন্ন মেগা প্রকল্পে অতিরিক্ত ব্যয় ও দুর্নীতির অভিযোগ অর্থনীতির ভিত আরও দুর্বল করে তোলে। 2024 সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রায় 1.5 বছর পর অনুষ্ঠিত 13তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নতুন সরকার গঠন করে। এই নির্বাচনকে স্থিতিশীল ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে দেখা হলেও দেশের অর্থনৈতিক বাস্তবতা এখনও অত্যন্ত সংকটপূর্ণ। মানুষের প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার বড় ধরনের সংস্কার আনবে। কিছু গুরুত্বপূর্ণ রিফর্ম শুরু হলেও অর্থনীতি পুরোপুরি স্থিতিশীল করা সম্ভব হয়নি। এরই মধ্যে বন্ধ হয়ে যায় শত শত ফ্যাক্টরি, বিশেষ করে গার্মেন্ট খাতের অনেক প্রতিষ্ঠান। লাখ লাখ শ্রমিক চাকরি হারান। দেশীয় বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগ বন্ধ করে। ব্যবসায়ীরা অনিশ্চয়তা, উচ্চ সুদের হার, জ্বালানি সংকট এবং দুর্বল আইন শৃঙ্খলার কারণে নতুন ঝুঁকি নিতে চাননি। ফলে এখন বিএনপি সরকারের সামনে দাঁড়িয়ে আছে
দেশের ইতিহাসের অন্যতম কঠিন অর্থনৈতিক বাস্তবতা। একদিকে বৈদেশিক ঋণের চাপ, অন্যদিকে মূল্যস্ফীতি ও ডলার সংকট, দুটোই একসাথে সামাল দিতে হচ্ছে। কারণ আগের সরকারে নেওয়া বড় বড় অবকাঠামো প্রকল্পের ঋণ এখন পরিশোধের পর্যায়ে এসেছে, অথচ অনেক প্রকল্প এখনো পর্যাপ্ত অর্থনৈতিক রিটার্ন দিতে পারছে না। তাই নতুন সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আস্থা ফিরিয়ে আনা, দেশীয় ও বিদেশি বিনিয়োগ বাড়ানো, ব্যাংকিং খাতকে স্থিতিশীল, বন্ধ ফ্যাক্টরি চালু এবং নতুন শিল্প গড়ে তোলা।